কুইক প্লেন বেসিক কনসেপ্টটা প্রথমে ডিসকাশন করেছি, সে ভিডিওটা আরো একবার দেখবি। প্রথম পয়েন্ট গেল। সেকেন্ড কথা, আমি এমসিকিউ কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাশন করব, যেগুলো পরে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত কাজে লাগবে। ঠিক আছে, এখানে এমন এমসিকিউ আছে যে এমসিকিউ রীতিমতো 5 মার্কসে চলে আসতে পারে। এমসিকিউ 5 মার্কসে চলে আসতে পারে, এমন এমসিকিউ আছে। তো ওই কারণে জিজ্ঞেস করলাম এমসিকিউ কে কি করেছিস। এক্সামের কথা বলছিস? কিসের কথা বলছিস? পরীক্ষার এমসিকিউ কথা বলছিস? পরীক্ষার এমসিকিউ কথা বলছি। তো এমসিকিউ 2 নাম্বারটা দেখ, 5A প্লেনের যে প্রথমে বলছে না একটা সরল রেখা ওই সমতলকে কোন বিন্দুতে ছেদ করবে। ব্যাপারটা কি, কোশ্চেন অনুযায়ী একটা সমতল আছে আর একটা সরল রেখা এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে গিয়ে অ্যাকচুয়ালি ভেতর দিয়ে গিয়ে ছেদ করে বেরিয়ে গেল, ঠিক ভেতর দিয়ে ছেদ করে বেরিয়ে গেল। ঠিক আছে, এই পয়েন্টে ছেদ করছে। ওকে, ব্যাপারটাকে এরকম ভাবতে পারি আমরা চাইলে। ঠিক আছে, ছেদ করে বেরিয়ে গেছে। এখন এই সরল রেখার সমীকরণটা দিয়েছে আর এই সমতলের সমীকরণটা দিয়েছে। এটা না যে এই সরল রেখাটা এই সমতলকে কোন বিন্দুতে ছেদ করছে জানতে চাইছে। ঠিক আছে, এই সরল রেখাটা এবার ধরি সোয়াস্তি তোর মাই ফোন করেছে। এই সরল রেখাটা এই সমতলকে কোন বিন্দুতে ছেদ করছে এটা জানতে চাইছে। ঠিক আছে, তো সরল রেখার সমীকরণটা দেখ বলে দিয়েছে কি, x - 2/3 ইকুয়ালস টু কত বলেছেন? y plus 1/4 y plus 1/4 তারপরে z minus 2/12। তো এই সরল রেখাটা এই সমতলকে কোন বিন্দুতে আর কি ছেদ করছে এটা জানতে চাইছে। আর সমতলের সমীকরণ কি দিয়েছেন? x minus 2y plus z equal to 20। ঠিক আছে, তো এই বিন্দুটা একটু জানতে চাইছে। তো এই ধরনের অঙ্ককে আমরা কিভাবে করে দেব? কে করেছিস? এনি আইডিয়া? এবং এই কনসেপ্ট কিন্তু অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত বা অন্য জায়গাতেও কিন্তু পরপর কাজে লাগতে থাকবে। তো কি করবি, এইটা ইকুয়ালস টু, তো কি করতে হয় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যে সরল রেখাটা ইকুয়ালস টু টি ধরি, সরল রেখাটা যদি আমরা টি ধরি তাহলে x এর মান আমরা কি বলতে পারি জানেন কত? x ইকুয়ালস টু 3t + 2, তাই তো। y ইকুয়ালস টু z ইকুয়ালস টু 20 + 2, yes or no? তাই তো। এখন আমাকে বল, অ্যাকচুয়ালি কি আমরা এটা বলতে পারি যে এই সরল রেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা কি লিখতে পারি? এটা সরল রেখা চ্যাপ্টারেও হয়েছিল, যখনই আমরা টি ধরি x y z এর মান পাই, এই সরল রেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হয়, এইটাকে কমা কমা করে লিখে দিতে হয়। কি 3t + 2, 4t - 1, 12t + 2 মিন্স এটা কি না? এটা নয় এমসিকিউ, সে এত কিছু লেখালেখির বিষয় নেই, কিন্তু 2 মার্কস বা 5 মার্কসে এই কনসেপ্ট লাগবে, এমনকি এই অঙ্কই লেগে যাবে। তাহলে এই সরল রেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক এটা, তাহলে যে কোনো বিন্দু যদি স্থানাঙ্ক হয়, পার্টিকুলার একটা বিন্দু আছে সেটা এই সমতলের উপরেও আছে, সেই বিন্দুটা এই সমতলের সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তাহলে এই মানগুলো এখানে x y এবং z এর জায়গায় বসাতে পারবো। যদি এই মানগুলো x y z এর জায়গায় বসাই তাহলে কি t এর ভ্যালু পাবো এখান থেকে, একই না? তাহলে আমরা এখানে বসাচ্ছি, এখানে এটা বসাচ্ছি আর এটা এখানে বসাচ্ছি, তাহলে এখান থেকে বলতো t এর ভ্যালু পাচ্ছি, যাই পাই পাবো, তাই তো। আচ্ছা, এবার t এর মানটাকে নিয়ে গিয়ে যদি এই তিনটে জায়গায় বসিয়ে দিই, t এর ভ্যালু যদি এই জায়গায় বসিয়ে দিই, তাহলে কি বিন্দু স্থানাঙ্ক পাবো? এটাই তো হবে। বোঝা যাচ্ছে? প্রসেসটা বোঝা যাচ্ছে? ক্যালকুলেশন না করে নিই, কনসেপ্টটা ক্লিয়ার? মৃত্যুঞ্জয় না ওই ওখান থেকে খেয়ালই তো করছিস না, অন্যদিকে মন। আমি চোখ, আরে ওই অত অবধি আমি চোখ দেখে বলে দেবো কার মানে কে কোন দিকে মন দিয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু অন্যদিকে যে মনে কনফার্ম দিব। কমাটা অবধি বুঝতে পারছিস? কমা দিয়ে প্রত্যেকটা লিখ। এই বিন্দুটা এই সমতলের উপর আছে কি নেই? কেন আছে? কেন আছে? ওটা শর্ট ছিল যে মানে ওটাকে কি ধরার পরে প্রতিটাকে কমা দিয়ে লিখতে হবে প্রতিটাকে। হ্যাঁ, সে তো লিখলাম। তারপরে এই বিন্দুটা কেন আছে? সরল রেখার উপরে তো আছে, সরল রেখাটা তো একটা পয়েন্টে গিয়ে ছেদ করছে সমতলে। কিন্তু পার্টিকুলার একটা পয়েন্ট তো সরল রেখার উপরে যেমন আছে, এই পয়েন্টটা সমতলের উপরেও আছে, কোন একটা জায়গায় যে জায়গায় ছেদ করছে সে জায়গাটা তো আছে সমতলের উপর। তাহলে এই বিন্দুটা এই সমতলের সমীকরণে কি করবে? সিদ্ধ করবে। তাহলে এই মানগুলো যদি সব বসিয়ে দিই, এখান থেকে টি এর মান পাবো।
বা বসিয়ে টি এর মান পেয়ে গেলাম, মানে টি এর মানটা যা পেলাম সেগুলো এখানে যদি বসিয়ে দিই, মানে এখানে একই ব্যাপার, তাহলে আমি স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছি। স্থানাঙ্কটা কোনটা হচ্ছে? স্থানাঙ্কটা হচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা হলো এই অঙ্ক। এমসিকিউ 3 একই অঙ্ক কিনা বল? একই অঙ্ক কি? দুটো বিন্দু দিয়েছে আর সংযোজক সরল, এই দুটো বিন্দু দিয়েছে সাপোজ ভাবে এটা, ঠিক আছে। তাদের সংযোজক সরল রেখা xy সমতলকে, এটা হলো xy সমতল, কত xy সমতলের সমীকরণ কি? z = 0। তাহলে এইটা কত দিয়েছে? z = 0। অত বড় কিছু নেই, z = 0 আছে। আচ্ছা, দুটো বিন্দু দেওয়া থাকলে আমরা এই সূত্রটা জানি, এই সূত্র দিয়ে কি আমরা বের করতে পারি? একইভাবে y এরটা লিখবো, একইভাবে z এরটা লিখবো, করতে পারি। x1 y1 z1 এ বসবে, x2 x1, এগুলো সব দুটো পয়েন্ট আছে। সরল রেখার সমীকরণ বের করা যাবে। এটা যাদের মনে পড়ছে না তাদের জন্য রেকমেন্ড করব যে সরল রেখার ফার্স্ট চ্যাপ্টারের যে ভিডিওটা আরেকবার একটু দেখতে। শুধু ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওটা, সরল রেখা অনেকগুলো চ্যাপ্টারে ভালো আছে, ফার্স্ট ভিডিওটা দেখলেই যথেষ্ট, তাহলে বেসিক কনসেপ্টটা মনে পড়ে যাবে। ভিডিওটা একবার দেখলি অথবা থিওরিগুলো বা ফর্মুলাগুলো একবার দেখলি, তো আমরা ইজিলি এই যদি সমীকরণটা পেয়ে যাই তাহলে অ্যাকচুয়ালি এইটা থেকে অ্যাকচুয়ালি এরকম প্যাটার্নের একটা সমীকরণ পাবো। তাহলে সেটাই কথা টি ধরি, আবার একইভাবে অঙ্কটা সলভ হবে, একই না? ঠিক আছে, এই গেল এমসিকিউ 2। আমার যেগুলো লাগবে আমি সেই এমসিকিউ গুলোকে ডিসকাস করে নিচ্ছি, বাদ বাকি এমসিকিউ ফার্দার কোনটা আসতে হবে, কারণ আমি জানি এমসিকিউ কেউ কিছু করিস করেছিস। সত্যি কথা বল, করলে আমি তাকে আগে জিজ্ঞেস করবো যে কোনটা করেছিস, করিস নি। এমসিকিউ 7, 2, 3, 1 বিন্দুগামী সমতলের অভিলম্বের দিক অনুপাত সমূহ 5, 3, 2 হলে সমতলের সমীকরণ। আচ্ছা, আমি কি বলেছিলাম গতদিন নিশ্চয়ই মনে আছে, একটা সমতলের সমীকরণকে আমরা কিভাবে লিখি? a × x - x1 + b × y1 + c × z - z1 = 0, একই না? একটা সমতলের সমীকরণকে আমরা এভাবে লিখি a × x - x1 + b × y - y1 + c × z - z1 = 0। এখন এই সমতলটা কোন বিন্দুগামী? আচ্ছা, ওয়েট, এইখানে কোন বিন্দুগামী? x1 y1 z1 বিন্দুগামী। সেইটার জায়গায় কার মান দিয়েছে এখানে? 2, 3, 1। তাহলে x1 y1 z1 এর জায়গায় কার ভ্যালু বসাতে পারি? 2, 3, 1। ইজ ইট ওকে? বেশ, এবার আমার কোশ্চেনটা আসছে যে a b c এর জায়গায় কার ভ্যালু বসাবো। কতদিন আমি কি বলেছিলাম, একটা নোট লিখিয়েছিলাম, নোটটা তো কুইক একবার দেখে নে, যে a b c দিয়ে কি বোঝানো হয়? কার দিক অনুপাত? সমতলের উপর যে কোনো লম্ব। গুড, ভেরি গুড। সমতলটা আছে তার উপর যে কোনো লম্বের দিক অনুপাত হলো এটা। এটা যদি যে কোনো লম্ব হয়, লম্ব বলতে কি এখন অভিলম্ব, একই ব্যাপার। তাহলে তার দিক অনুপাত কত? ABC। এখানে বলে দিয়েছে না অভিলম্বের দিক অনুপাত 5, 3, 2। তাহলে ABC মান কত? 5, 3, 2। তাহলে A এর ভ্যালু কত? 5। B এর ভ্যালু 3। C এর ভ্যালু, তাহলে এটা ক্যালকুলেশন করলে একটা কিছু পেয়ে যাবো, সমীকরণটা পেয়ে যাবো। ক্লিয়ার? গুড। এগুলো লাগবে, আমি অ্যাকচুয়ালি সেগুলোই ডিসকাশন করছি, যেগুলো পরে লাগবে। ওকে, তারপরে হলো 12, এমসিকিউ 12। এমসিকিউ 12 কি বলছে দেখ, আর ভেক্টর ডট প্রোডাক্ট একটা ভেক্টর দিয়েছে ইকুয়ালস টু 70 সমতলকে দুটো বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এট ফার্স্ট আমাকে বল যে আর ভেক্টর ডট যেটা লিখেছে সেটা একটা সমতলের সমীকরণকে বোঝাচ্ছে, সেইটা থেকে কি x y z দিয়ে সমতলের সমীকরণ আমরা লিখতে পারবো? আর ভেক্টর কি লিখেছে ডট বলতো? i ক্যাপ তাই তো, ইকুয়ালস টু 0, 70। খেয়াল কর। আচ্ছা, এখান থেকে কিভাবে লেখা হয় যে x y z যে সমীকরণটা? বুঝে নে, ভিডিওটাকে সেকেন্ড টাইম দেখবি, আজকের ভিডিওটা ভালো করে দেখবি। যখনই একটা আর ভেক্টর আসে তখনই আর ভেক্টরকে আমরা কি লিখি?
i ক্যাপ j ক্যাপ প্লাস z a ক্যাপ ডট প্রোডাক্ট এই যেটা আছে i ক্যাপ যা যা আছে, তাই তো। আর ভেক্টর যেখানেই পাবি ভেক্টরে সেখানেই বুঝবি আর ভেক্টর মানে কি বোঝাচ্ছে, x i y j z কে, এটাকেই বোঝাচ্ছে। যে চ্যাপ্টারেই পাস ভেক্টর বা 3D, তাহলে এইটা যদি ডট প্রোডাক্ট করি বলতে অ্যাকচুয়ালি কি আসছে, x minus 2y plus 3z equals to 17। তাহলে এইটা ভেক্টর ফর্মে সমতলের সমীকরণ ছিল, এটা কার্তেশীয় ফর্মে সমতলের সমীকরণ। কার্তেশীয় ফর্ম মানে যেটাকে আমরা x y z দিয়ে লিখি সেটা হলো কার্তেশীয় ফর্ম। কার্তেশীয় ফর্মে সমতলের সমীকরণ দাঁড়ালো এটা, ঠিক আছে। তাহলে তুই এই সমীকরণটা পেয়ে গেলি। এখন তোকে কি দিয়েছে ভালো করে খেয়াল কর, এইটা দিয়ে দিয়েছে হলো কত, x minus 2y plus 3z, x minus 2y plus 3z equals to 17, তাই তো। আর একটা সরল রেখা গেছে, যে সরল রেখার এখানকার একটা বিন্দু দিয়েছে, কত দিয়েছে, -247। খেয়াল কর i থেকে প্যাটার্নে দিয়েছে, এটাকে পয়েন্ট আকারে লিখতে পারবো তো আমরা, 47। আচ্ছা আর এই পয়েন্টটা দিয়েছে কত, 3 minus 5 8। এবার আমাকে বলতো, এইমাত্রই ডিসকাশন হচ্ছিল একই অঙ্ক, কিন্তু আবার দুটো বিন্দু দেওয়া থাকলে সরল রেখা সমীকরণের সাহায্যে এই সূত্রের হেল্প নিয়ে আমরা এরকম ভাবে এরকম বানাতে পারবো, হ্যাঁ কি না। সেটা ইকুয়ালস টু টি ধরে এরকম প্যাটার্ন করতে পারবো, এই বিন্দু লিখতে পারবো। সেই বিন্দুটা কি করবে, এই সমতলকে সিদ্ধ করবে। একই কনসেপ্ট রিপিট হচ্ছে। তাহলে কি হলো, ওখান থেকে টি এর মান পাবো, টি এর মান যদি এখানে বসিয়ে দিই বিন্দুটা পেয়ে যাবো। কোন বিন্দুটা পাবো, এই বিন্দুটা পাবো না, হ্যাঁ কি না। তাহলে এই বিন্দু হাতে আছে, এই বিন্দু হাতে আছে, এই বিন্দু আমরা বের করে ফেললাম। এখন জানতে চাইছে এই অনুপাতটা কি হবে। এইটাকে যদি m/n ধরি, এবার তো ক্লাস 11 ওই কাজ করেছে, যে এই যে এই ভুজটা, এই মাঝখানের ভুজটা ইকুয়ালস টু কি mx2 প্লাস nx1 বাই m প্লাস n। ওখান থেকে m/n বের করা যাবে। তুই ভুজ নিয়েও কাজ করতে পারিস, কোণ নিয়েও করতে পারিস, z নিয়েও করতে পারিস। ক্লিয়ার? ডাউট? এটা যদি m/n ধরি, এই ভুজটা ইকুয়ালস টু লিখতে পারবো না mx2 প্লাস nx1 বাই m প্লাস n। ওখান থেকে ক্যালকুলেশন করে m/n ফরম্যাটে রেজাল্ট করতে পারবো, m/n এটা রেজাল্ট। এটা যদি পেয়ে যাই তাহলে m/n পেয়ে যাবো, একই না। নো ডাউট? বোঝা যাচ্ছে যেভাবে ডিসকাস করলাম। কোঅর্ডিনেটের বেসিক কনসেপ্ট থাকলে এই জিনিসগুলো খুব সহজ লাগা উচিত। বেসিক কনসেপ্টে যদি একটু হজবড় থাকে তাহলে সেই ক্ষেত্রে তার চাপ হবে। তা সেক্ষেত্রে দাওয়াই কি, বাড়িতে গিয়ে অন্য কিছু না হোক অ্যাটলিস্ট যে সরলরেখা চ্যাপ্টারটা পড়িয়েছি সেই সরলরেখা চ্যাপ্টারটাকে অন্তত দেখা, ফার্স্ট ভিডিও বা সেকেন্ড ভিডিও, তার মধ্যেও অনেক কিছু ডিসকাশন আছে। তারপরে গত দিনের ভিডিওটা দেখো, যে 10-এর উপর এটা পড়ালাম, তারপরে এই ভিডিওটাকে আরেকবার দেখো, ঠিক আছে। তো যাই হোক, এমসিকিউ গুলো বাদ বাকিগুলো সবই করবি। এখানকার এমসিকিউটাকেই পুরোটা স্টার মেরে রাখতে হবে। আর এই বছর ইম্পর্টেন্সই খুব বেড়ে যায়, কারণ এবছর ভেক্টরের শুরুর দিকের পার্টগুলো বাদ দিয়ে দিয়েছে। এই প্লেন চ্যাপ্টারের ইম্পর্টেন্সই হিউজ এবছর, কিন্তু এই সমতলের 5-এ 5 হিউজ ইম্পর্টেন্স। ইন্টিগ্রেশনের কোনো কিছু বাদ তো দেখিনি আমি। এটা ওকে, বেশ। তাহলে আমি ঢুকছি হলো যে অতি সংক্ষিপ্ততে। নিউ কনসেপ্ট বুঝলাম। অতি সংক্ষিপ্ত এক কি বলছে, 4x plus 3y minus 6z minus 12 equals to 0 সমতলের সমীকরণটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করো। আচ্ছা, ছেদিতাংশ আকারে কিভাবে লেখা হয় বলে দিচ্ছে, x by a plus b plus z by c equals to 1, যেখানে সমতলটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, a, 0, 0, a 0 0, এটা y অক্ষকে 0 0, z অক্ষকে 0 0 0 কে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, প্রথমত 4x
মাইনাস 3y মাইনাস 3y আছে প্লাস 3y মাইনাস 6z ইকুয়ালস টু 12 লিখতে পারি। তবে 12 দিয়ে কি করব ভাগ করে দেব, তাহলে কি হবে x বাই প্লাস y বাই প্লাস, কিন্তু বি কেয়ারফুল এখানে মাইনাস আছে, জোর করে প্লাস আনবো, তাহলে মাইনাসটা কোথায় যাবে নিচে ইকুয়ালস টু 1। তাহলে x অক্ষকে কোন বিন্দুতে 3 0 0 0 4 0 0 0 মাইনাস 2, এটা হলো বিন্দুটা পেলাম। আর যদি দৈর্ঘ্য হিসাবে চায় 3 একক অনলি 4 একক, এটা এখানে আর মাইনাস বলতে হবে, দৈর্ঘ্য বললে অনলি 2 একক বা ঋণাত্মক z অক্ষকে 2 একক এটাও বলতে পারিস, ঠিক আছে। বিন্দু বললে ওখানে মাইনাস থাকবে, দৈর্ঘ্য বললে অনলি। বেশ ক্লিয়ার। 2 কি বলছে অতি সংক্ষিপ্ত 2x y 2z 5 সমতল এর অভিলম্ব ভেক্টর। সমতলের উপর যে কোনো লম্বের দিক অনুপাত আমরা কি দিয়ে বোঝাই, এবিসিটা কি সমীকরণের মানে xyz এর সহগ। তাহলে xyz এর সহগ যেগুলো থাকে সেটাই হয় হলো আমাদের সমতলের উপর যে কোনো লম্বের দিক অনুপাত। এখানে xyz এর সহগ কি আছে 2 -1 2 2 -1 2, তাই তো একই না। তাহলে এই অভিলম্বের দিকে আমাদের দিক অনুপাত এইটা যদি হয়, তাহলে বল তো অভিলম্ব ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি, ভেক্টর ফরম্যাট করে বল মাইনাস a ক্যাপ প্লাস 2k ক্যাপ, একই না। তাহলে অভিলম্বের ডিরেকশন রেশিওটাকে বের করব সহগ থেকে, তার যদি ভেক্টর রূপে চাই ভেক্টর রূপে মানে i কে জুড়ে দেবো, ক্লিয়ার। এখন এটা যদি পেয়ে যাস এটার মডিউলাস বের করা যাবে। আচ্ছা একক ভেক্টর, একক ভেক্টর সূত্র কি মড এটার মড বাই √2 এ বাই মড মড উপরে বসে, নিচে উপরে a মডটাই তো √2, এই ভেক্টরটা ডিভাইডেড বাই মড ভেক্টর, এইটার মড ভেক্টরটা, তাই তো হ্যাঁ, এই ভেক্টর ডিভাইডেড বাই মড ভেক্টর। তাহলে এইভাবে কি আমরা এর অভিমুখে একক ভেক্টর বের করতে পারবো? ঠিক আছে, অতি সংক্ষিপ্ত 3 কেটে দে, 3 কেটে দে। 4 নম্বর 4 5 এই অঙ্কগুলোর জন্য আমি রেকমেন্ড করব উদাহরণ 3 কে ভালো করে দেখার জন্য। এখনই দেখ একবার উদাহরণ 3। উদাহরণ 3 এটা থেকে s কমন নিয়েছে আর এটা থেকে t গুলোকে কমন নিয়েছে, আর যেগুলোতে s আর t নেই সেগুলোকে আলাদা রেখেছে, বলতে পারি 1 কমন নিয়েছে, তাই তো ঠিক আছে। প্র্যাকটিক্যালি প্যাটার্নটা এরকম একটা লেখার চেষ্টা করা হয়েছে নাকি একটু আমাকে বল, a ভেক্টর প্লাস s ইনটু b ভেক্টর প্লাস t ইনটু c ভেক্টর, yes or no, এরকম একটা প্যাটার্ন লেখার চেষ্টা করা হয়েছে। বেশ, তো আমাকে বল এটা লজিকটা কি বুঝি, এটা एग्जांपल 3 উদাহরণ 3টাকে নিয়ে ডিসকাস করতে চাইছি, ওইটার উপর বেস করেই অতি সংক্ষিপ্ত ওগুলো হবে, ঠিক আছে। এবার আমাকে বল যদি এইটুকুকে অফ করি এইটা দিয়ে কি বোঝায় বলতো, কার মনে আছে শুধু এইটুকু দিয়ে কি বোঝায়, এইটুকু যদি অফ করি এটা দিয়ে কি বোঝায়, বেশ একটা সরল লেখাকে বোঝায়, যে সরল লেখাটা a ভেক্টর বিন্দু দিয়ে যাচ্ছে আর যার দিক অনুপাত হলো b ভেক্টর। সরল লেখার ভিডিওটা একটু দেখি একবার। সেই সরলরেখাকে বোঝায় যে সরলরেখাটা a ভেক্টর দিয়ে যাচ্ছে, a ভেক্টর মানে একটা ijk প্যাটার্নই হোক বা একটা বিন্দু প্যাটার্নই হোক, আমি এটা কিছু জানি, ঠিক আছে। আর s বা t যাই থাক না কেন সেটা এটা থাকবে, সেটাও একটা ওই দিকে দিক অনুপাত। আচ্ছা যদি এইটাকে অফ করি তাহলে সেটা একটা সরলরেখাকে বোঝাচ্ছে, সেটা কি হবে তাহলে প্র্যাকটিক্যালি এরকম হওয়া উচিত, a বিন্দু দিয়ে যাচ্ছে আর তার দিক অনুপাত c ভেক্টর,
এখন এখানে কি চাইছে বলতে, এমন একটা সমতলের সমীকরণ চাইছে যেটা এই পুরোটাকে ক্যারি করছে। তাহলে আমাকে একটা জিনিস কনফার্মলি বল, সমতলটা কনফার্মলি কোন বিন্দু দিয়ে যাচ্ছে? এখানে বিন্দু কোনটা? এ বিন্দু। বি তো বিন্দু না, বিটা কি বোঝাচ্ছে? দিক অনুপাত বোঝাচ্ছে। সিটা কি বোঝাচ্ছে? দিক অনুপাত বোঝাচ্ছে। এখানে বিন্দু কোনটা? এ। তাহলে সমতলটা কনফার্মলি কোন বিন্দু দিয়ে যাচ্ছে? এ বিন্দু দিয়ে যাচ্ছে, একই না? বেশ। আচ্ছা, একটা সমতলের সমীকরণের জন্য আমাদের কি কি লাগে আমি আরেকবার রিপিট করি। এরকম ভাবে ব্যাপারটা যায় তো, এরকম ভাবে যায়। বি সি কি কি লাগে আরেকবার ভালো করে খেয়াল কর। একটা লাগে হলো বিন্দু লাগে x1 y1 z1, আর একটা কি লাগে? সমতলের উপর তার যে কোনো লম্বের দিক অনুপাত, মানে এবিসি লাগে, একই না? দুটো জিনিস লাগে, একটা হলো সমতলটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে সেটা, আর একটা জিনিস লাগে সমতলের উপর যে কোনো লম্বের দিক অনুপাত। ইয়েস অর নো? ঠিক আছে, বেশ। এইটাকে আমি বলেছিলাম গতদিন, আমি এইভাবে লিখতে পারি আর ভেক্টর মাইনাস এ ভেক্টর ইন্টু এন ভেক্টর। মনে পড়ছে? এইটার সাথে এটাকে কম্পেয়ার করে একবার মনে কর, এক্স ওয়াই জেড এর রোল কে প্লে করছে? আর ভেক্টর, একই না? কিছুক্ষণ আগেই দেখালাম। এ ভেক্টরের রোল কে কভার করছে? এ ভেক্টর মানে বিন্দু x1 y1 z1, একই না? আর এন ভেক্টর কার রোল প্লে করছে? দিক অনুপাত, মানে কি এ বি সি। ওকে, তাহলে আমরা হয় এই প্যাটার্নে লিখতে পারি মানে কার্টেসীয়, অথবা এই প্যাটার্নে লিখতে পারি মানে ভেক্টর। হয় কার্টেসীয় অথবা ভেক্টর, যেটা চাইবে সেটা লিখতে পারি, অথবা কিছু না চাইলে যে কোনো একটা লিখতে পারি। ইজ ইট ওকে? এখানে এবার কোশ্চেনটা কোথায়? কোশ্চেনটা দেখ, এ ভেক্টর তো অলরেডি আমরা পেয়ে গেছি, তাহলে এ ভেক্টরটা বসিয়ে দিতেই পারি। দেখ ওখানে হিসাবে বিন্দু বেরিয়েছে 1 2 3, খেয়াল কর ভালো করে। যেটার সাথে এস বার টি কিছু গুণ নেই, মানে 1 গুণ আছে এর উপর, সেটাই হলো আমাদের বিন্দু, তাই তো? তাহলে প্র্যাকটিক্যালি এ ভেক্টরের জায়গায় কে বসতে পারে? 1 2 3 বসতে পারে। বেশ, তাহলে এখানে আর ভেক্টরের মতো রাখি, আর এখানে 1 2 3 লিখতে পারি, অথবা আই ক্যাপ ওরকম ভাবে লিখতে পারি, আই ক্যাপ জে ক্যাপ সি ক্যাপ লিখতে পারি। এখন কোশ্চেন হলো এন ভেক্টরের জায়গায় কে বসবে? একক ভেক্টর না, এন ভেক্টরের জায়গায় এইটার উপর লম্ব যেটা, এইটার উপর লম্ব ভেক্টরটা বের করবো কি করে? সেটার জন্য ওখানে দেখ করেছে একটা কাজ, বি ক্রস সি করেছে। হ্যাঁ, হ্যাঁ, কার দিক অনুপাতের কাজ করছিল? লম্বের দিক অনুপাত। সমতলের উপর লম্বের দিক অনুপাত হলো এন ভেক্টর, মানে যেটা হলো এ বি সি। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেনটা হলো এই এন ভেক্টরের ভ্যালুটা কি করে পাবো, মানে এ বি সি কি করে পাবো? তো তার জন্য কি করতে হবে, দেখ বি ক্রস সি করতে হবে, বি ভেক্টর আর সি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। দেখ ওখানে তাই করেছে। এবার কোশ্চেন তো এটা কেন করেছে? হোয়াই দিস? আমি এটা বলেছিলাম, একটা ক্রস প্রোডাক্ট করলে কি পাই? ক্রস প্রোডাক্ট হলো এমন একটা ভ্যালু, মনে করা যেতে পারে, ক্রস প্রোডাক্ট হলো এমন একটা ভ্যালু যেটা বি ভেক্টরের উপরেও লম্ব এবং সি ভেক্টরের উপরেও লম্ব। ক্রস প্রোডাক্ট যে কোনো দুটো ভেক্টরের যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, যে রেজাল্টটা পাই সেই ভেক্টরটা যাদের থেকে, মানে এখানে বি ক্রস সি কাদের থেকে পেলাম? বি ও সি থেকে পেলাম। এই রেজাল্টটা বি এর উপরে লম্ব, সি এর উপরে লম্ব, তাহলে আমরা তো সেটাই খুঁজছি। এটা যদি এক সমতলে থাকে, এটা এমন একটা জিনিস খুঁজছি যেটা কি বি এর উপরে লম্ব, সি এর উপরে লম্ব, মানে সমতলের উপর লম্ব। ওই কারণে বি ক্রস সি ডিটারমিনেন্টে বের করেছি, এটা করা যাবে। তো বি ক্রস সি যদি বের করে ফেলিস একটা ভেক্টর ফরম্যাটে, সেটাই হলো আমাদের এন ভেক্টরটা। তাহলে সেটা আই থেকে ফরম্যাটে লিখে দিতে পারবো ডট প্রোডাক্ট। অথবা চাইলে ওখানে আই থেকে দিয়ে যেটা পেলাম, আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ, সেটাই কি হবে এখানে এ, অথবা জে এর সহগটা এখানে বি, অথবা কে এর সহগটা এখানে সি। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে নলেজটা? ভিডিও কিন্তু দেখবি কিনা, বারবার এক কথা রিপিট করছি। তো এই কাজই ওখানটায় করেছে। দেখ দেখ কতদিন আমি থিওরি ডিসকাশন করেছি, শুধুমাত্র থিওরি দিয়ে তো অঙ্ক সলভ করা পসিবল না। বিশেষ করে স্থানাঙ্ক জ্যামিতি বা 3D ভেক্টরের ক্ষেত্রে
প্রপারলি অ্যাপ্লিকেশনটাকে বুঝতে হবে, কোনটা কোন লজিকে হচ্ছে, কনসেপ্ট বুঝতে হবে। আর যখন যে উদাহরণই দেখিস না কেন সেটা কি কারণে করছে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। মানে শুধু ক্যালকুলেশন বা মেথড দেখলে হবে না, লজিক কি, রিজনটা কি, এটাই বা কেন করবে, এইটাকে বুঝতে হবে। ঠিক আছে, তো যাই হোক, অতি সংক্ষিপ্ত 4, 5 এভাবে করবি। আচ্ছা, এবার আমাকে বল 6 আর 7 ক্ষেত্রে তিনটে বিন্দু জানা থাকলে কতদিন ডিসকাশন করছিলাম ডিটারমিনেন্ট দিয়ে সমতল বের করতে পারি। x - x ছিল না, সূত্রেই আছে দেখবি। আচ্ছা, 8 অঙ্কটা দেখ, ভিডিওটা রানিং আছে তো? 6 করব, সবই করবি, তো 3 বাদে সবই করতে থাকবি, 3 থেকে বাদ দিতে বলছি। 8 অঙ্কটা দেখ, যে 4টে বিন্দু আছে, 4টে বিন্দু থাকলে সমতলীয় কখন হয় সেটাও কতদিন হচ্ছিল ডিটারমিনেন্ট দিয়ে। ঠিক আছে, সূত্র আছে, বেশ। এইবার আমি আসি হলো, এগুলো পরপর সবই করতে থাকবি, কিন্তু হোম টাস্ক থাকবে সংক্ষিপ্ত 5 পর্যন্ত, এমসিকিউ ফুল, অতি সংক্ষিপ্ত ফুল, শুধু 3 বাদে সংক্ষিপ্ত 5 পর্যন্ত হোম টাস্ক থাকবে ফর ফ্রাইডে। না কি বাদ, বাদ তো এইচএস বোর্ডই দিয়ে দিয়েছে, ওর সামনে ভেক্টরকে বাদ দিয়ে দিয়েছে, এখান থেকে আবার কি বাদ? শোন, এবার এখানে অতি সংক্ষিপ্ত 12 নম্বর অঙ্কটাকে স্টার মার, স্টার মেরেছিস, স্টার মেরে এইবার উদাহরণের 16 আর 18টাকে স্টার মার, উদাহরণের 16 এবং 18কে স্টার মার, উদাহরণের 16 এবং 18কে স্টার মার। হ্যাঁ, 16টা হলো 12টা। উদাহরণ 16টা একটু দেখ তো কি বলছে, ভালো করে বুঝে বুঝে দেখবি কিন্তু কি বলছে, শোনো। তার আগে আমাকে একটা কথা বল, দুটো সমতল যদি লম্ব হয়, মানে এরকম দেখতে, অথবা দুটো দেওয়ালকে দেখতে পারিস পাশাপাশি যারা লম্ব আকারে আছে, ঠিক আছে, যদি দুটো সমতল লম্ব হয়, তাদের উপরে যারা লম্ব তারা নিজেদের মধ্যে কি হবে, একই না? এবার আমাকে বল, এই লম্বের দিক অনুপাত যদি আমরা জানি, আর এই লম্বের দিক অনুপাত যদি আমরা জানি, দুটো লম্ব সরলরেখার দিক অনুপাত যদি জানা থাকে, তাদের মধ্যে আমরা এরকম কন্ডিশন লিখতে পারতাম না, a1 a2 b1 b2 প্লাস c1 c2 ইকুয়ালস টু 0। মনে পড়ছে? দুটো সরলরেখার যদি দিক অনুপাত আমরা জানি, তাহলে তাদের অনুপাতগুলির গুণফলের যোগফল কি হয়? 0 হয়। মনে পড়ছে? ঠিক ওই লজিকটা কি যদি এখানে কাজে লাগানো হয়, যে সমতলটা আমাদের বের করতে দিয়েছে সেই সমতলের সমীকরণ আমরা লিখতে পারি a × x - 2 প্লাস b × y - 1 প্লাস c × z - 4 = 0। এটা আমরা কেন ধরলাম? মানে একটা বিন্দুকে আমি তো বলে দিয়েছিলাম 2 1 4, সেটা ভেতরে ঢুকে বসে রইল, আর বাইরে কি রইল? abc। তাহলে পার্টিকুলার এইটার কি হচ্ছে দিক অনুপাত? abc, হ্যাঁ কি না? আর যার সাথে লম্ব বলেছে তার দিক অনুপাত আমরা জানি। প্রথমটা যদি লিখি 9 - 7 6, 9 - 7 6, তাহলে এখানে 9a - 7b প্লাস 6c = 0। একটা সমীকরণ পেলাম। ওই একই ভাবে কাজ করে আরেকটা সমতল থেকে আরেকটা abcd সমীকরণ পাবো, একই না? তাহলে দুটো সমীকরণ যদি abcd হাতে চলে আসে, এবার বজ্র গুণন মনে আছে? বজ্র গুণন, ওকে। তো বজ্র গুণনের সাহায্য নিয়ে দেখ abc এর ভ্যালু কে দিয়ে পেয়ে গেলাম, দেখ করেছে। এবার সেই abc এর ভ্যালু যদি আমরা মেইন সমীকরণে বসিয়ে দিই, k এর ভ্যালু তো নট ইকুয়ালস টু 0। যে কোনো অনুপাতের মান কখনো শূন্য হতে পারে না, যদি কারো অনুপাতে থাকে তারা কখনো শূন্য হতে পারে না অনুপাতের মান। তাই k নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা সমীকরণ পেয়ে যাচ্ছি। ইজ ইট ওকে? করা যাবে? এই প্যাটার্নের অঙ্ক অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত দুই জায়গায় আছে কিন্তু।
আচ্ছা আমাকে তাহলে বলতো যে অতি সংক্ষিপ্ত 12 এই অঙ্ক কিনা? আচ্ছা অতি সংক্ষিপ্ত 10ও তাহলে করা উচিত। দুটো সমতল পরস্পর লম্ব হলে কে এর মান চাইছে, তাহলে তাদের সহগগুলো যেগুলো আছে তাদের গুণফলের যোগফল কি হবে? 0। ওখান থেকে এর মান পেয়ে যাবো। ইয়েস অর নো? গুড। লাস্ট কনসেপ্ট আছে, সেটা হলো এই 13, 14, 15 অতি সংক্ষিপ্ত করার জন্য। সেটা হলো বল যে কোনো একটা সরল রেখার যদি সমীকরণ হয় ax + by + c, আমি 2D র কথা বলছি ক্লাস 11 এ, যে কোনো একটা সরল রেখার সমীকরণ যদি এইটা হয় তার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হয় মনে আছে? ax + by + c, হ্যাঁ নতুন একটা কনস্ট্যান্ট = 0। তাদের কি হয় এই পার্টটা সেম থাকে না সমান্তরাল সরল রেখা? মনে পড়ছে? সমতল একই কনসেপ্ট। আমি বারবার একটা কথা বলছিলাম গতদিন, স্ট্রেট লাইন ইন 2D ইজ ইকুয়ালস টু প্লেন ইন 3D। ঠিক আছে, একই কনসেপ্ট। তাহলে এখানে শুধু প্লেন চলে এসেছে, এখানেও প্লেন চলে এসেছে, তাহলে প্লেনের সমীকরণ কি? cz + d = 0। তাহলে এর সমান্তরাল সমতলে সমীকরণ কি হবে? cz প্লাস নতুন একটা কনস্ট্যান্ট k = 0। তাহলে এটা আমরা সেম দেখতে পাচ্ছি। এখন দেখ সমান্তরাল সমতলের সমীকরণ পেলি, এখন নিশ্চিতভাবে a b c এর মান কিছু না কিছু দেওয়া আছে। ধর এখানে 2 1 3 যদি দেওয়া থাকে তাহলে এখানেও কি লিখবো? 2 1 3 লিখবো, যা দেওয়া থাকবে তাই লিখবো। এবার এইটা কোন একটা বিন্দু আমি বলে দিল তোকে, সেই বিন্দুটাকে কি করবে? স্যাটিসফাই করে সিদ্ধ করবে। তাহলে x এর মান y এর মান z এর মান বসিয়ে দিতে পারবো, k এর মান পেয়ে যাবো, k এর মান ফার্দার বসিয়ে দেবো, সমীকরণ পেয়ে যাবো। দেখ এই প্যাটার্নেরই অঙ্ক কিনা 13। দেখ যেটা প্রুফ করতে দিয়েছে সেটা লক্ষ্য করলেও বুঝতে পারবে 3x + 4y - 5z, আর সেটাই কিন্তু উত্তর 3x + 4y - 5z ই আছে, শুধু কনস্ট্যান্টটা আলাদা। ওটা তোকে বের করতে হবে, এই প্যাটার্ন ওটা বের করতে হবে, এই প্যাটার্ন। ঠিক আছে, 14 অঙ্ক একই অঙ্ক, শুধু জানতে হবে যে yz সমতলের সমীকরণ কি আছে। x = 0, তাহলে তার সমান্তরালের কি হবে? x = k, তারপরে বিন্দু দিয়ে স্যাটিসফাই করা হবে। 15 এর দাগটা কি? কেন সমান্তরাল সমতল x = k হয়, আর k এর মান পজিটিভ বেরোতে পারে নেগেটিভ বেরোতে পারে, করে দেখা যাবে যে বিন্দু দিয়ে যাবে সেই অনুযায়ী বেরিয়ে যাবে। 15 এর দাগেরটা কি? 15 এর দাগে একই কনসেপ্ট, শুধু ওইটাকে ছেদিতাংশ আকারে লিখতে হবে। মানে আগে সমান্তরাল সমতলের সমীকরণ লিখবি, তারপরে তাকে ছেদিতাংশ আকারে লিখতে হবে, তারপরে যা কন্ডিশন দিয়েছে করতে হবে। ক্লিয়ার? তো যাই হোক, তাহলে সংক্ষিপ্ত 5 পর্যন্ত অভ্যাস হইল। 1 থেকে সংক্ষিপ্ত 5 পর্যন্ত অ্যাকচুয়ালি যা যা ডিসকাস করলাম এখন সেগুলোই সংক্ষিপ্ত 5 পর্যন্ত আছে, হয় লম্ব অথবা সমান্তরাল দিয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতো এই বন্ধু।